ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, ইহা ক্যান্সারের কারণ। স্মোকিং ইজ ইনজুরিয়াস টু হেলথ, ইট কজেস ক্যান্সার। ভালোবাসার পরশে চোখ বন্ধ করে ফেলে ঈশিতা। অপরাহ্নের শার্টের কলার ঈশিতার হাতের মুষ্টিতে দুমড়ে মুচড়ে যায়। কাঙ্ক্ষিত ভালোবাসা, চাহিদা আজ যেন পূর্ণতা পেতে চলেছে। জোরে জোরে মেঘের গর্জন শোনা যাচ্ছে। গাড়ির জানলায় বৃষ্টির ঝাপটা লাগতে বিন্দু বিন্দু জলগুলি গড়িয়ে পড়ে যাচ্ছে। আর এদিকে অপরাহ্ন আর ঈশিতা একে অপরের মধ্যে লীন হয়ে যাচ্ছে। তাদের পোশাক যেন লুটোপুটি খাচ্ছে। এক কাঙ্ক্ষিত চাওয়া পাওয়া সবটা যেন আজ পূর্ণতা পাচ্ছে। ভালোবাসার সমুদ্রে ভেসে যেতে থাকে দুজনে। দুটো শরীর মিশে যায় এক আত্মায়। গল্প শুরুর আগে বলে রাখি, আজকের গল্পটি প্রাপ্তবয়স্কদের জন্য। শিলিগুড়ির এক বিলাসবহুল রিসর্টে ঝলমলে আলোর নিচে জীবনের এক কঠিন বাস্তবতার মুখোমুখি হল ঈশিতা। তার সামনে এসে দাঁড়ালো ডক্টর অপরাহ্ন সরকার। 10 বছর আগে পরিবারের এক তীব্র আপত্তির কারণে অপূর্ণ থেকে যাওয়া সেই প্রথম ভালোবাসা। এক আবেগঘন বৃষ্টি ভেজা সন্ধ্যায় তাদের ভুল পদক্ষেপ সম্পর্কের মোড় আরও ঘুরিয়ে দেয়। ভালোবাসা আর দায়িত্বের এই জটিল সমীকরণে ঈশিতা এবং অপরাহ্ন কি তাদের অপরিণত ভালোবাসাকে পূর্ণতা দিতে পারবে, নাকি সমাজের চোখে ভদ্র থাকার অভিনয় করে বয়ে বেড়াতে হবে এই কঠিন ত্যাগের ভার? জানতে হলে শুনতে থাকুন তন্দ্রানাথের লেখা অপরিণত ভালোবাসা। টিউলিপ নার্সিংহোমের সুপার ইনচার্জ শ্রী গয়ারাম নস্করের 15তম বিবাহবার্ষিকীর অনুষ্ঠান আজ। সেই অনুষ্ঠানে আমন্ত্রিত নার্সিংহোমের সমস্ত ডাক্তার, নার্স ও স্টাফরা উপস্থিত হয়েছেন। শহরের সবথেকে বিলাসবহুল রিসর্টেই বসেছে আজকের এই জলসা। গয়ারামবাবু এমনিতেই বেশ শৌখিন, তাই রিসর্ট হোক বা খাবারের মেনু, খামতি নেই কিছুতেই। সন্ধ্যার আবছা আলোয় ঝলমল করছে রিসর্টের প্রতিটি কোণ। লম্বা ঝাউ গাছের সারি, নিচে ছড়িয়ে দেওয়া উজ্জ্বল গোলাপের পাপড়ি, আর পাশে দুলতে থাকা ফেয়ারি লাইট। দরজার দুপাশে ঝাড়বাতি ঝলসে উঠছে হালকা সোনালি আলোয়, যেন অতিথিদের স্বাগত জানানোর জন্য পুরো রিসর্ট একেবারেই হাসি মুখে তৈরি। প্রথমেই নজর কেড়েছে ইনফিনিটি সুইমিং পুলটি। নীলকান্ত মণির মতন ঝকঝকে জলের ওপর ভাসছে সাদা নীল ফুলের পাপড়ি। চারপাশে সাজানো ফ্লোরে ক্যান্ডেল আর ছোট ছোট লণ্ঠন। পুলের ওপাশে সানডেকের উপর আরাম করে বসার জন্য রাখা রয়েছে বিলাসবহুল সোফা সেট। সেদিকটায় অবশ্য কেউ পা বাড়ায়নি। ডেকোরেশনের জাঁকজমক সত্যিই চোখ ধাঁধানো। পুরো রিসর্টে রঙিন ফুলের তোড়া, হাতের কাজের ড্রিম ক্যাচার এবং হালকা পর্দার ঝুলে সাজানো একটি রূপকথার মতন পরিবেশ। ছাদ থেকে ঝুলছে সোনালি ঝাড়বাতি আর ক্রিস্টালের হ্যাঙ্গিং লাইট, যা আলো ছায়ার খেলায় তৈরি করেছে এক রোম্যান্টিক আবহ। সামনের খোলা জায়গাটায় টেবিল সাজানো রয়েছে। প্রতিটি টেবিলের পাশে রাখা ছোট বনসাই গাছ যেন প্রকৃতির সঙ্গে মানুষের এক মেলবন্ধনের গল্প শোনাচ্ছে। রিসর্টের প্রতিটি কোণে ফেয়ারি লাইটের জাল, ঝুলন্ত লণ্ঠন, বাগানের মাঝে ছড়িয়ে থাকা হিডেন স্পটলাইট, সব মিলিয়ে পুরো জায়গাটা যেন আলোয় মোড়া এক স্বপ্নপুরী। রাতের আকাশের তারার সঙ্গে এই আলো যেন মিশে গিয়ে এক অনন্য আবহ তৈরি করেছে। একদিকে সাজানো রয়েছে বার কাউন্টার। গ্লাসের র্যাকের নিচে সাদা নীল আলোয় ঝলমল করা বোতলের সারি।
পেশাদার বারটেন্ডাররা নানান রঙের ককটেল সাজিয়ে পরিবেশন করছে, সঙ্গে ক্লাসি ওয়াইন ও শ্যাম্পেইন। ককটেলের গ্লাসে লেবুর স্লাইস আর পুদিনার সুবাসে ছড়িয়ে পড়ছে এক মাতাল করা অনুভূতি। মহিলা পুরুষ নির্বিশেষে ভিড় জমিয়েছে সেখানে। কেউ কেউ তো নেশায় বুঁদ হয়ে একে অপরের শরীরে ঢলে পড়ছে। অন্যদিকে বুফে কর্নারটা যেন খাদ্য রসিকদের জন্য এক স্বর্গ। সারি সারি সোনালি চাফিং ডিশে পরিবেশন করা হয়েছে বিভিন্ন দেশি বিদেশি খাবারের সম্ভার। লাইভ কাউন্টার থেকে গ্রিলড কাবাবের ধোঁয়া উঠে মিশছে রাতের বাতাসে। একপাশে শেফ ব্যস্ত ফ্লেমিং ডেজার্ট সাজাতে, মিষ্টির টেবিলে চকলেটের ফোয়ারা, পাশে কাঁচের জারে রঙিন মকটেল আর ফ্রেশ স্যালাডের স্টেশন মিলিয়ে একেবারে রাজকীয় আয়োজন। তবে বুফের থেকে বেশি ভিড় বার কাউন্টারে। অন্যদিকে একটি মঞ্চে গান গাইছে লোকাল মহিলা ও পুরুষ সঙ্গীত শিল্পীরা। তাদের গানের তালেই হাতে শ্যাম্পেনের বোতল নিয়ে মহিলা পুরুষ সকলেই ডান্সে মত্ত। চারিদিকে মিউজিকের মৃদু সুর, আলো ছায়ার মায়াবী খেলা আর ফুলের সুবাস যেন মাতাল করে দিচ্ছে চারপাশ। সেই অনুষ্ঠানে উপস্থিত হলেন সুখ্যাত ফিজিশিয়ান ডক্টর অর্পণ মুখার্জি ও তার স্ত্রী ঈশিতা। এদিকে স্বনামধন্য গাইনোকোলজিস্ট ডক্টর অপরাহ্ন সরকার, তিনিও তার স্ত্রী অপরাজিতাকে নিয়ে অনেক আগেই উপস্থিত হয়েছেন। বিবাহবার্ষিকীর অনুষ্ঠানে সবাই তখন আড্ডা, খাওয়া দাওয়া, হই হুল্লোড় নিয়ে ব্যস্ত হয়ে পড়েছে। এই সমস্ত ভিড়, হইচই, ডান্স খুব একটা পছন্দ করেন না ডক্টর অর্পণের স্ত্রী ঈশিতা। অবশ্য ডক্টর অর্পণকে দেখা মাত্রই সবাই লুফে নিল তাকে। বাকি সব ডক্টররা হাত ধরে টেনে নিয়ে গেল বার কাউন্টারে। ঈশিতা কোনো কিছু বলার সুযোগই পেল না। এই ভিড় হইচইয়ে বড্ড অসহায় লাগছিল ঈশিতার নিজেকে। সমস্ত ভিড় ঠেলে ফাঁকা জায়গায় গিয়ে দাঁড়ালো সে। চারিদিকটা একবার তাকিয়ে দেখতে লাগলো। সব শেষে ডক্টর অর্পণের দিকে তাকাতেই দেখল সে কলিগদের নিয়ে ব্যস্ত, যেটা বরাবরই হয়ে থাকে। আজ কিন্তু আপনাকে ছাড়ছি না, পুরো ফুল প্যাক নিতে হবে আর সবকটা ব্র্যান্ড টেস্ট করতে হবে কিন্তু। সার্জেন্ট ডক্টর অবিনাশ কথাটা বলেই হুইস্কির গ্লাসটা এগিয়ে দিল অর্পণের দিকে। এই আপনারা কি আমাকে মাঠে মারবেন নাকি? এই শ্যাম্পেনই ঠিক আছে। হাসতে হাসতেই উত্তর দিল অর্পণ। না স্যার, ওসব বললে চলবে না। আজ গয়ারামের পুরো গয়া যাওয়ার উপক্রম করেই ছাড়ব। শালা হারামি খাটিয়ে মারে, ওর বার কাউন্টার আজ ফাঁকা করেই ছাড়ব। হুইস্কির গ্লাসে চুমুক দিয়েই কথাটা বলল প্রীতম। ও রেকর্ড সেকশনে থাকে। আজ গয়ারামকে এমন মন্তব্য করায় সবাই হো হো করে হেসে উঠল। এই প্রীতম, তোমার দেখছি নেশা পুরো চড়ে গেছে। গয়ারাম স্যার শুনলে কিন্তু সর্বনাশ হবে। গ্লাসে চুমুক দিয়ে অর্পণ বলল, সালা হারামি, নিতান্ত সুপার ইনচার্জ, বয়সে বড় তাই একটু সম্মান দি, নইলে। অবিনাশের শেষের কথাটা আর পরিষ্কার শোনা গেল না। মিউজিক সিস্টেমের গানের আওয়াজ জোরালো হলো আরও। এত সব হই হুল্লোড় একদম ভালো লাগছিল না ঈশিতার। সে ওই ভিড় ছেড়ে সরে এলো কিছুটা দূরে। অন্যদিকে ডক্টর অপরাহ্নের স্ত্রী অপরাজিতা বাকি ডক্টর নার্সদের সাথে নিজেকে ভিড়িয়ে নিল। পার্টি, ডান্স এইসব অপরাজিতার বরাবরেরই পছন্দ। বিয়ের আগে বার, রেস্টুরেন্টে এসবে যাওয়ার অভ্যাস ছিল যে। অপরাহ্নের অবশ্য এইসব একেবারেই নাপসন্দ। ঠিক তখনই ফোনটা বেজে উঠল ওর। ফোনটা পকেট থেকে বের করেই রিসিভ করলো। গানের আওয়াজে শুনতে পাচ্ছিল না সে। হ্যালো, হ্যাঁ বলুন। হ্যালো হ্যালো, হ্যাঁ বলুন। হ্যালো। কথাগুলো বলতে বলতেই অপরাহ্ন এগিয়ে গেল
সুইমিং পুলটার দিকে। অন্যদিকে সুইমিং পুলটার ধার দিয়ে হাঁটতে হাঁটতে হঠাৎই থমকে দাঁড়ালো ঈশিতা। সামনের মানুষটিকে ভীষণ চেনা লাগছে তার। পেছন ফিরে কেউ একজন ফোনে কথা বলায় ব্যস্ত। বলুন। কিন্তু এই শহরে তো তার চেনা কেউ নেই। এই তো কয়েক মাস হলো শিলিগুড়িতে এসেছে সে। এর মধ্যে শুধু দুধওয়ালা আর যেই মেয়েটা বাড়িতে ঠিকই কাজ করে তাদের দুজনকে ছাড়া এই শহরে সবাই অচেনা তার। ধীর পায়ে মনে একরকম অস্বস্তি নিয়েই এগিয়ে যেতে লাগলো সেই মানুষটার দিকে। অপরদিকে কথা বলতে বলতেই সামনের মানুষটাও পেছন ফিরল। সামনের মানুষটাকে দেখেই আঁতকে উঠল ঈশিতা। অজানা একটা যন্ত্রণায় সারা শরীর কেঁপে উঠল তার। দু পা পিছিয়ে যেতেই পেন্সিলে শাড়ির কুঁচি জড়িয়ে পড়ে যাচ্ছিল সে, কিন্তু অপরাহ্ন দুই হাত দিয়ে সামলে নিল তাকে। আর একটু অসাবধান হলেই সোজা সুইমিং পুলে গিয়ে পড়ত সে। একে অপরের দিকে বিস্ফারিত নয়নে তাকিয়ে রইল অনেকক্ষণ। এই দুই জোড়া চোখ যেন অনেক কিছুই বলতে চাইছে। অপরাহ্ন তখনও কোমরের খোলা জায়গাটায় দুই হাত দিয়ে আঁকলে ধরে রেখেছে ঈশিতাকে। নিজেকে কোনোভাবে সামলে নিয়ে অস্ফুট স্বরে ঈশিতা বলল, অপরাহ্ন, তুমি? দু চোখ দিয়ে অশ্রুধারা বয়ে যেতে থাকে সুতন্নী অসামান্যা সুন্দরী ঈশিতার। ডক্টর অপরাহ্ন যেন মূর্তিমান হয়ে যায় তার বহু কাঙ্ক্ষিত নারী ঈশিতাকে দেখে। হাত থেকে ফোনটা পড়ে যাচ্ছিল, কিন্তু সামলে নিল সে। কাঁপা কাঁপা গলায় স্মিত হেসে সেও বলে ওঠে, ঈশা, তুমি? তারও যেন গলা ধরে আসছিল। দুজনেরই ভিড় অপছন্দ, তাই সব কিছু ছেড়ে অদূরে গিয়ে দাঁড়ালো দুজনে। তোমাকে এভাবে এখানে দেখব ভাবতে পারোনি, তাই না? আমিও ভাবিনি কখনো তোমার সাথে আবার দেখা হবে, আবার নতুন করে বুকের যন্ত্রণাটা তাজা হয়ে উঠবে। অপরাহ্নকে কথাটা শেষ করতে না দিয়েই ঈশিতা বলে ওঠে, এভাবে বলো না ঈশা। তোমাকে ছেড়ে আমার এক একটা দিন রাত কিভাবে কেটেছে একমাত্র আমিই জানি। কথাটা বলতে বলতে গলা ধরে এসেছিল অপরাহ্নের। থাক, আর নাই বা কাঁদলে কুমিরের কান্না। আজ দেখা হলো তাই। কথাটা আর শেষ করতে পারল না ঈশিতা। অপরাহ্ন ঈশিতার হাতটা নিজের হাতে নিয়ে বলে ওঠে, না ঈশা, ভুল ভাবছো তুমি। আমি তোমাকে কষ্ট দিতে চাইনি ঈশা। আচ্ছা, আবার নতুন করে সবকিছু শুরু করা যায় না? হ্যাঁ, কি বলছো অপরাহ্ন? আমি বিবাহিতা, আমার স্বামী একজন ডক্টর। যা ভেঙে গেছে তা আর জোড়া লাগানো সম্ভব নয়। ঈশিতা নিজের হাতটা ছাড়িয়ে নিয়ে কিছুটা দূরে গিয়ে দাঁড়ালো। একটা দীর্ঘশ্বাস ছেড়ে কথাগুলো বলল সে, আমিও বিবাহিত ঈশা। শুনেছি তুমি আমার জন্য আর অপেক্ষা না করেই অন্য কারোর সাথে ঘর বেঁধেছ। তাই মায়ের কথা রাখতে অপরাজিতাকে। থাক সেসব, আমি আসছি। বুকের গহীনে কান্না চেপে ঈশিতা বলে ওঠে, যেও না প্লিজ ঈশা, ঈশা যেও না প্লিজ। এক মায়া ভরা সুরে কথাগুলো বলল অপরাহ্ন, যেই সুরে চাপা আছে যন্ত্রণা। ঈশিতা পেছন ফিরেও এগোতে পারল না, থমকে দাঁড়ালো সে। অপরাহ্ন দেখছিল লাল সিল্কের শাড়ি, নিখুঁত প্লিটে আঁকড়ে থাকা সরু কোমর, খোলা পিঠে সোনালি আলো ঝিলমিল করছে। কেবল দুটো সরু ফিতে যেন তার সৌন্দর্যকে আরো উস্কে দিচ্ছে। খোলা চুল নেমে এসেছে পিঠ বেয়ে, বাতাসে ভেসে আসছে তার গায়ের মাদক গন্ধ। আঁচলের ফাঁক দিয়ে উকি দিচ্ছে যৌবনের পূর্ণতা, যা এক সময় তার ছিল, আজ কেবল চোখের পিপাসায় সীমাবদ্ধ। পেছন ফিরে সামনে তাকালো ঈশিতা। দেখল
ঠোঁটের কোণে হালকা হাসি, চোখে চেনা সেই শিহরণ, যা ওর বুকের ভেতর পুরনো আগুনটা যেন আবার জ্বেলে দিল। অপরাহ্নের থেকে কয়েক পা দূরেই তার সামনে দাঁড়িয়ে সে, দুই চোখ ছলছল করছে। অপরাহ্ন ছলছল নয়নে মন ভরে দেখতে লাগলো তার প্রথম প্রেম ঈশাকে। আগের মেয়েটার সাথে আজকের ওকে মেলানোই যায় না। চলে যাচ্ছ? আর একটু থেকে যাও প্লিজ। আমি তো থাকতেই চেয়েছিলাম অপরাহ্ন, কিন্তু তুমি জায়গা দাওনি। এখন অনেক দেরি হয়ে গেছে যে। দেরি? কিসের দেরি? কিচ্ছু দেরি হয়নি। নইলে এতগুলো বছর পর তোমার সাথে হঠাৎ এভাবে কেন দেখা হবে বলো তো? তুমি শিলিগুড়িতে, আমিও তো এখানে। কি অদ্ভুত ব্যাপার, তাই না বলো? কথাগুলো বলতে বলতেই অপরাহ্নের চোখে মুখে এক আশার ঝিলিক ফুটে উঠল। সত্যিই ভীষণ অদ্ভুত। অবশ্য দেখা না হলেই তো ভালো হতো। আমি চাই না যে যন্ত্রণা অতীতে ফেলে এসেছি সেটাকে আবার তাজা করতে। কেন দেখা হলো বলো তো আমাদের? আবার সেই কত কত রাত না ঘুমিয়ে কাটাতে হবে। অনেক কষ্টে নিজেকে সামলেছি, অনেক কষ্টে অপরাহ্ন। আর পারবো না, বিশ্বাস করো। এবারে হয়তো আমার নিঃশ্বাসটাই বন্ধ হয়ে যাবে। কথাগুলো বলতে বলতে ঈশিতার দম বন্ধ হয়ে আসে। সামনে এগিয়ে যায় অপরাহ্ন, ও ঠোঁটে হাত রাখে। এভাবে বলো না প্লিজ, নিজেকে বড় অসহায় লাগে ঈশা। তুমি ভাবছো দেখা না হলেই ভালো হতো, আর আমি ভাবছি আরো আগে কেন দেখা হলো না। দুজনে তো এই শিলিগুড়িতেই আছি। কেন? আরো আগে দেখা হলে কি হতো? অপরাহ্নের চোখে চোখ রেখে প্রশ্ন করল ঈশিতা। ওই যে ওই যে দেখো, দূরে দেখো, কালো জর্জেট শাড়ি পরে থাকা মহিলাটা। এক হাতে উইস্কির গ্লাস আর এক হাতে সিগারেট, আমার কলিগদের সাথে ডান্স করছে। ওই হচ্ছে আমার স্ত্রী অপরাজিতা। তোমার সাথে আগে দেখা হলে হয়তো আজকের দিনটা একটু অন্যরকম কাটাতে পারতাম তোমার সাথে। অপরাহ্নের বলা কথাগুলো শুনেই মুচকি হাসল ঈশিতা। সেই ভিড়ের দিকে তাকালো। কি হলো, হাসছো যে? তোমার কথা শুনে হাসছি না, ভাবছি ভাগ্যের সত্যিই কি পরিহাসা। ওই ভিড়ের মধ্যে আমার হাজবেন্ডও রয়েছে, ল্যাভেন্ডার কালারের স্যুট পরে। দেখো কেমন নেশায় বুঁদ। এখন বাড়ি ফেরার পথে আমাকেই সামলে নিয়ে যেতে হবে। তাহলে আমি কি কিছু ভুল বলেছি বলো? তুমি এই শহরে আছো জানলে আজকের দিনটা অন্যরকম হতেই পারত। দুজনেই সেই ভিড়ের দিকে তাকিয়ে দাঁড়িয়ে রইল কিছুক্ষণ। তারপর দেখল হুইস্কির গ্লাসটা হাতে নিয়ে নাচতে নাচতেই সোজা হয়ে দাঁড়াতে পারছিল না ডক্টর অর্পণ। আমাকে এখন যেতে হবে অপরাহ্ন, আসছি। আমাদের আর দেখা হবে না ঈশা? জানি না। ঈশা, অন্তত তোমার ফোন নাম্বার বা যোগাযোগের ঠিকানাটা যদি। কথাটা বলতে গিয়েও থেমে গেল অপরাহ্ন। তুমিই তো বলেছিলে আমায় অনেক খুঁজেছ, তাহলে আমার ঠিকানা এবং ফোন নাম্বারটাও খুঁজে বের করো, কারণ চাহিদাটা তোমার বেশি। কথাটা বলেই স্মিত হাসল ঈশিতা। কেন, তোমার চাহিদা নেই? অপরাহ্নের কথার আর কোনো উত্তর দিল না ঈশিতা। এক মুহূর্ত না দাঁড়িয়ে গট গট করে পেন্সিল হিলের শব্দ করে ভিড়ের মধ্যে মিলিয়ে গেল সে। অপরাহ্ন ঈশিতার চলে যাওয়ার পথের দিকে তাকিয়ে দাঁড়িয়ে রইল। ঈশিতার ফর্সা শরীরে লাল রঙের জর্জেট শাড়িটা যেন লেপ্টে রয়েছে। পেছনের খোলা চুলগুলো হাত দিয়ে টেনে সামনে নিতেই খোলা পিঠ আর কোমরের ফাঁকা জায়গাটা প্রকাশ্যে আসে, যা যে কোনো পুরুষের নজর কাড়তে বাধ্য। 10 বছর আগে ঈশিতা তখন কলেজের 3rd ইয়ার, আর অপরাহ্ন ডাক্তারি পড়তে বিদেশ পাড়ি দেবে। সেই দিনই শেষ দেখা হয়েছিল তাদের দুজনের। খুব কেঁদেছিল সেদিন ঈশা। সেই ছোট্ট থেকে তাদের একই সাথে একই বাসে স্কুলে যাওয়া। ঈশিতার পুতুলের বিয়ে দিতে গিয়ে একদিন তারাই মিচিমিচি বড়বউ সেজে বিয়ে করে নিয়েছিল, আর তাই দেখে বাড়ির বড়রা সেদিন হেসেই কুটোপাটি খেয়েছিল।
একটু বড় হতেই দুজনের স্কুল আলাদা হয়ে যায়। অপরাহ্ন আর ঈশিতা লুকিয়ে লুকিয়ে খুব কেঁদেছিল, তবে তাদের মেলামেশাটা বন্ধ হয়নি। বাড়ির সামনের পলাশ ফুল গাছে দোলনা বেঁধে দিয়েছিল ঈশিতার কাকা। স্কুল থেকে বাড়ি ফিরতেই অপরাহ্ন ছুটে চলে আসতো ঈশিতার কাছে। ঈশিতাকে দোলনায় বসিয়ে পেছন থেকে ঠেলে দিত অপরাহ্ন। টিফিনের টাকা জমিয়ে ঈশিতার জন্মদিনে উপহার কিনে আনত ছোট্ট অপরাহ্ন। লাল রঙের বেলোয়ারি চুড়ি, কোনো বছর টিপের পাতা, কোনোবার ফুল এনে চুলে গুজে দিত ঈশিতার। ধীরে ধীরে দুজনের মধ্যে গড়ে ওঠে গভীর সম্পর্ক। তাদের বন্ধুত্ব কখন ভালোবাসায় পরিণত হয়েছিল বুঝতেই পারেনি তারা দুজনে। তারা যে শুধুই বন্ধু, এতে যে কোনো খাদ নেই, কিন্তু এই সম্পর্ক যে অন্য পথে যাচ্ছে তা বুঝতে বাকি ছিল না ঈশিতার পরিবারের। দুজনের একসাথে দুর্গাপূজায় অঞ্জলি দেওয়া, বসন্ত পঞ্চমীতে শাড়ি পরে কলেজ যাওয়া, কোনো কিছুই বাদ পড়তো না তাদের। টিউশনির প্রথম মাইনের টাকা দিয়ে ঈশিতার জন্য হলুদ জামদানি কিনে এনেছিল জন্মদিনের উপহার হিসাবে। বড় হওয়ার সাথে সাথে উপহারটাও তো বড়ই হবে। দোলনায় দোল খেতে খেতে একদিন ঈশিতা জিজ্ঞাসা করেছিল, আচ্ছা অপরাহ্ন, তুমি আমাকে আর কখনো ছেড়ে যাবে না তো? ধুর পাগলি, কোথায় যাব? যাবি তো তুই, তোর শ্বশুর বাড়ি। কথাটা বলেই উচ্চস্বরে হেসে উঠেছিল অপরাহ্ন, কিন্তু নিশ্চুপ ছিল ঈশিতা। তখন ফার্স্ট ইয়ারে পড়ছে সে। এদিকে অপরাহ্ন রেজাল্ট ভালো করেছে সেই খবর দিতে ঈশিতার বাড়ি গিয়েছিল, আর সেই দিনে প্রথম কেঁদেছিল সে। তারই কিনে দেওয়া লাল ব্লাউজ আর হলুদ রঙের জামদানি শাড়ি পরে, মাথার খোপায় রজনীগন্ধা গুঁজে, চায়ের ট্রেটা হাতে নিয়ে কয়েকজন অতিথিকে পরিবেশন করছে তার ঈশা। দেখুন কমলেশবাবু, ছেলে ডাক্তার, বাড়ি গাড়ি সব আছে, বাপের একটাই ছেলে। হ্যাঁ, ছেলের বয়সটা একটু বেশি, তবে আপনার মেয়েটা সুখী হবে। তাছাড়া অমন গায়ের রং, পরে যদি ছেলে না পান তাই বলছিলাম আর কি। বিয়ের সম্বন্ধ নিয়ে আসা ঘটক বলল ঈশার বাবাকে, আমি রাজি। আমার মেয়ের বিয়ে এখানেই দেব, কারণ ওকে নিয়ে আমার দুশ্চিন্তার শেষ নেই। আপনি পাত্রপক্ষকে জানিয়ে দিন। কমলেশবাবুর কথাগুলো সবটাই আড়াল থেকে শুনতে পায় অপরাহ্ন। বুকটা মোচড় দিয়ে ওঠে ওর, যার কারণ তার অজানা। পাত্রপক্ষ চলে যেতেই বিয়েতে বাদ সাধে স্বয়ং ঈশিতা। আমি এই বিয়েটা করতে পারবো না বাবা। বাবার চোখে চোখ রেখে স্পষ্টভাবে জানিয়ে দিয়েছিল সে। তার কারণ জানতে পারি কি? রাঙানো চোখে জিজ্ঞেস করেছিলেন কমলেশবাবু। আমি একজনকে ভালোবাসি, আমি তাকেই বিয়ে করব। কথাটা উচ্চস্বরে স্পষ্টভাবে সকলের সামনে বলেছিল ঈশিতা। ঈশিতার বাবার বলিষ্ঠ হাতের থাপ্পড় সজোরে এসে লেগেছিল ঈশিতার গালে, আর তখনই মাটিতে হুমড়ি খেয়ে পড়েছিল সে। জানতাম ওই বেজাতের ছেলেটা তো অপরাহ্ন, যার চাল নেই চুলো নেই, হিকিরি ঘরের ছেলে একটা। জাতপাতের তো কোনো বালাই নেই, তার ঘরে তোকে বিয়ে দেওয়ার থেকে তোকে বিষ খাইয়ে মেরে ফেলবো। বাবার মুখ থেকে অমন কথা শোনার পর ভেঙে পড়েছিল ঈশিতা। সে স্বপ্নেও ভাবেনি তার সব থেকে কাছের মানুষটাই আজ তার ভালোবাসায় বাঁধ সাধবে। এরপর অবশ্য অপরাহ্নের সাহস হয়নি তাদের সামনে গিয়ে দাঁড়ানোর। ঈশা, সে কি বলছে? আমাকেও ভালোবাসে? কই, আমি তো এতদিন এটা বুঝতে পারিনি। কখনো ভাবিনি যে ঈশাকে ছেড়ে থাকতে হবে কোনোদিন। এটা ঠিক, আর আর ওকে ভুলতেও পারবো না আমি। সে আজ সকলের সামনে আমাকে ভালোবাসার কথা বলছে, কিন্তু 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 আমি তো বলতে পারবো না, আমি তো পারবো না বলতে। আনমনে এই কথাগুলো বলে উঠল অপরাহ্ন।
দু চোখ ভরে জল নিয়ে ঈশিতার সাথে কথা না বলেই সেদিন চলে এসেছিল সেখান থেকে। এরপর পড়াশোনার অছিলায় 2 বছর বিয়ে পিছিয়ে দিয়েছিল ঈশিতা। তার কারণ একটাই, সে চেয়েছিল অপরাহ্ন কিছু একটা করুক। বাবাকে অনেক কষ্টে রাজি করিয়েছিল অপরাহ্ন নিজের পায়ে দাঁড়ালে তবেই বিয়ে করবে ওকে, কিন্তু অপরাহ্ন ব্যর্থ হয়েছে। যদিও সেদিনের পর থেকে তাদের মধ্যে আর আগের মতন কথা হতো না। অবশেষে একটা সময় অপরাহ্ন দেখা সাক্ষাৎ বন্ধ করে দিয়েছিল ঈশিতার সাথে। অপরাহ্ন কোথায় গেছে, কেন গেছে কিছুই জানে না ঈশিতা। একদিন পলাশ গাছটার নিচে অপরাহ্ন এসে জানায়, বিদেশ যাচ্ছি ডাক্তারি পড়তে, তুমি ভালো থেকো, কবে ফিরবো জানি না, আমার জন্য অপেক্ষা করো না ঈশা। আমাকে ছেড়ে থাকতে পারবে? হয়তো পারবো। চোখের জল লুকিয়ে অপরাহ্ন বলেছিল সেদিন। তবে ঈশিতাও আর আটকানোর সাহস পায়নি। দুজনে দুদিকে মুখ ফিরিয়েই সেদিন অশ্রুবন্যা বইয়েছিল। আর দেখা হয়নি তাদের। সেদিনের পর আজ আবার দেখা। তবে দুজনের দুজনকে ভালোবাসি কথাটা আর বলে ওঠা হয়নি। মাঝে কেটে গেছে অনেকগুলো বছর। অপরাহ্ন ভিড় ঠেলে এগিয়ে যায় সেখানে, যেখানে ডক্টর অর্পণ মুখার্জি মদের নেশায় বিভোর। দুজনে নিজেদের মধ্যে বার্তালাপ করে, যা তারা ছাড়া আর কারোর বোঝার উপায় নেই সেই শোরগোলে। মাদকাসক্ত ডক্টর অর্পণকে নিয়ে কোনো মতে ড্রাইভার গাড়িতে তোলে। সাহায্য করে অপরাহ্ন। ঈশিতা গাড়িতে উঠতেই ড্রাইভার স্টার্ট দেয়। বিছানায় বালিশে হেলান দিয়ে বসে আছে ঈশিতা। সেই স্মৃতিচারণ করছে সে। মধ্যরাতে হঠাৎই ঈশিতার ফোনটা বেজে ওঠে। ফোনটা হাতে নিয়ে দেখে একটা অচেনা নম্বর। ফোনটা কেটে দেয় সে। আবারও বেজে ওঠে। এবারেও সে ফোনটা কেটে দিতেই মোবাইলের স্ক্রিনে একটা মেসেজ ভেসে ওঠে। আগামীকাল বিকেলে গঙ্গার তীরে দেখা করো প্লিজ, অপরাহ্ন। মেসেজটা দেখেই তার পাশে বিছানায় শায়িত মদের নেশায় বিভোর নিজের স্বামী ডক্টর অর্পণের দিকে দৃষ্টি ফেলে। 10 বছর আগে দেওয়া অপরাহ্নের জামদানি শাড়িটা আজও যত্নে আলমারিতে তুলে রেখেছিল ঈশা। আসলে অতীতকে সে পেছনে ঠেলে দিতে পারেনি। শত কাপড়ের ভাঁজে পড়ে থাকা শাড়িটা টেনে বের করল। আয়নার সামনে দাঁড়িয়ে শাড়িটা কাঁধে ফেলে নিজেকে দেখতে লাগলো। ঈশা, আজ টিউশনি পড়িয়ে ফিস পেয়েছি, আর ওই ফিস দিয়ে তোমার জন্য এই শাড়িটা কিনেছি। তোমাকে কিন্তু বেশ মানাবে। একবার তোমাকে এই শাড়িতে কিন্তু দেখতে চাই। অপরাহ্ন শাড়িটা হাতে নিয়ে বলেছিল ঈশাকে। সেদিন বিকেলে তো এই শাড়িটা পরেই দেখা করতে যেতে চেয়েছিল অপরাহ্নর সাথে, কিন্তু সেদিনই আচমকা পাত্রপক্ষ দেখতে আসবে সেটা ওর জানা ছিল না। অপরাহ্নকে তো আর দেখানোই হয়নি। এই কথাগুলো ভাবতে ভাবতেই দীর্ঘশ্বাস ছাড়ল সে। তারপর কি মনে হতেই নিজেকে যত্ন করে সাজালো। অতীত যেন পিছু ডাকছে ওর। অপরাহ্নের ডাকে কি সাড়া দেওয়াটা ঠিক হবে? হারিয়ে যাওয়া ভালোবাসাটা কি আগের মতন আছে? আর সম্ভব কি? কথাগুলো ভাবতে ভাবতেই তৈরি হয়ে বেরিয়ে পড়ে ঈশা। গঙ্গার থেকে অদূরে একটি গামারি গাছের নিচে গিয়ে দাঁড়ায় অপরাহ্নের না বলা প্রেমিকা ঈশা। কেন এসেছে সে? অপরাহ্নের ডাকে? সে তো তার জীবনের অতীত। এখন সে অন্য কারো স্ত্রী, কিন্তু মনের মধ্যে যে এখনো অপরাহ্নের উপস্থিতি বিরাজমান। অনেক অপেক্ষা করার পরও যখন অপরাহ্ন তার জীবনে ফিরে আসেনি, তখন সে বাড়ির পছন্দ করা পাত্রের সাথে বিয়ের পিঁড়িতে বসেছিল। সে ভেবেছিল তার এই নতুন মানুষটি ধীরে ধীরে তার ভালোবাসা দিয়ে হয়তো অপরাহ্নকে ভুলিয়ে দেবে অতীতের সমস্ত স্মৃতি। অনেক আশা আকাঙ্ক্ষা নিয়ে
নতুন সংসার গড়ে তুলতে চেয়েছিল সে। স্বামীর কাছে একটু ভালোবাসা, একটু স্পর্শ, একটু স্ত্রীর অধিকার ছাড়া আর তো কিছু চায়নি সে। কিন্তু তার স্বামী বিয়ের এই 10 বছরে তাকে দেয়নি স্ত্রীর অধিকার, আবেগ মেশানো স্পর্শ করেনি তাকে। এত বছরেও সে যে নিঃসন্তানই রয়ে গেছে। শ্বশুরবাড়ি, বাপের বাড়ির সবাই শুধু এটাই জানতে চায় নতুন অতিথি কবে আসছে, কিন্তু কেউ একটাবার জানতে চায় না তার কথা। সেই ঈশিতার কথা কেউ জানতে চায় না সে কেমন আছে। অপরাহ্নকে না পাওয়া, স্বামীকে পেয়েও তার অধিকার থেকে বঞ্চিত হওয়া, মাতৃত্বের স্বাদ না পাওয়ার জ্বালা সমস্ত ভোগ করতে করতে হাঁপিয়ে উঠেছে সে। কাকে বলবে সে এত সব কথা? শহরের মাঝে অট্টালিকা আর দালান কোঠার ভেতরে গুমড়ে মরছে দিনের পর দিন ঈশিতার সত্তা। আজ যখন অপরাহ্ন তাকে কাছে ডেকেছে, তখন আর সে তাকে ফিরিয়ে দিতে পারেনি। পুরনো অতীত যেন সতেজ হয়ে ওঠে। এই সব কথা ভাবতে ভাবতেই ঈশিতা হঠাৎই তার পিঠে অদ্ভুত স্পর্শ অনুভব করে। কখন যেন অপরাহ্ন নিঃশব্দে সেখানে উপস্থিত হয়ে ঈশিতার ব্লাউজের খোলা পিঠে আলতো চুম্বন করে। শিউরে ওঠে ঈশিতা। পেছন ফিরতেই তার ওষ্ঠ যুগলে হাত রাখে অপরাহ্ন। কিচ্ছু বলো না, শুধু তোমার ওই মায়াবী দুটো চোখে আমাকে হারিয়ে যেতে দাও। তোমার মতো কাজল কালো নয়ন আর কারোর দেখিনি ঈশা। তোমার শরীরের গন্ধ আমার শরীরে মাখতে ইচ্ছে করে। প্লিজ এবারে আর ফিরে যেও না, এবারে আর ফিরে যেও না প্লিজ। ঈশিতা সরিয়ে দেয় অপরাহ্নের হাত। সেখান থেকে সরে যেতে চায়, কিন্তু বাধা পায় সে। অপরাহ্ন তার হাত ধরে নিজের কাছে টেনে নেয়। ঈশিতার দু গালে দু হাত দিয়ে আলতো করে স্পর্শ করে অপরাহ্ন। ঈশিতার ওষ্ঠের কাছে নিজের ওষ্ঠযুগল নিয়ে যেতেই এক লহমায় সরিয়ে নেয় নিজেকে। এটা হয় না অপরাহ্ন, আমি অন্য কারোর স্ত্রী, তুমিও তো কারোর স্বামী। কান্না জড়ানো গলায় বলে ওঠে। সমাজের চোখে এই ভদ্র সম্পর্কটা আর কতদিন নিজে কষ্ট পেয়ে টিকিয়ে রাখবে বলো তো? শুধু দায়িত্ব, কর্তব্য এসব করতে করতেই জীবনটা শেষ একেবারে। ভালোবাসার কোথায় পেলাম? অপরাজিতাকে শুধু মায়ের কথায় বিয়ে করেছিলাম, ভালো তাকে বাঁচতে পারিনি। তবে স্ত্রীর অধিকার দিয়েছি, কিন্তু বিয়ের 6 বছর পর আমরা আজও নিঃসন্তান। আর তুমি তো স্ত্রীর অধিকারটুকুও পাওনি, তাই না? তোমার চোখে আমি হাহাকার দেখেছি ঈশা, নইলে আমার ডাকে তুমি এখানে আসতে না। আমি সব বুঝি ঈশা, সব। অপরাহ্নের কথায় দুঃখে কেঁদে ওঠে ঈশিতা। বাবা মা শুধু টাকা, সম্পত্তি আর বাড়ি গাড়ি দেখেই তোমাকে বিয়ে দিয়েছিল, বোঝার চেষ্টা করেনি তুমি কি চাও। আর আজ তুমি সেই সমাজের কথা ভাবছো ঈশা। নিরুত্তর ঈশিতা অঝোর ধারায় কেঁদেই চলেছে। অপরাহ্ন ঈশিতার গালে হাত ছুঁয়ে তার দিকে তাকিয়ে বলে ওঠে, আমি তোমায় ভালোবাসার রঙে রাঙাতে চাই ঈশা। তুমি কি রঙিন হতে চাও না? বর্ণহীন জীবন ছেড়ে বেরিয়ে আসতে পারো না তুমি? সেদিন ছলছল নয়নে ঈশিতা দীর্ঘক্ষণ তাকিয়েছিল অপরাহ্নের দিকে। তারপর প্রতিদিন তাদের মেলামেশা আবার নতুন করে শুরু হয়। নতুন করে চাওয়া পাওয়া, আকাঙ্ক্ষা সবই পূর্ণতা পায় একে অপরের কাছে। এমনই এক বিকেলে তারা দুজনে দেখা করতে যায় গঙ্গার তীরে। দুজনে সকলের অগোচরে হাতে হাত রেখে হাঁটতে থাকে। এমন সময় শুরু হয় মুষলধারে বৃষ্টি। তারা কোনো রকমে আধ ভেজা শরীরে অপরাহ্নের গাড়িতে গিয়ে বসে। অঝোর ধারায় বৃষ্টি বয়েই চলেছে। শাড়ির আঁচলটা দিয়ে মাথার চুলগুলো সামনে এনে মুছতে থাকে সে। বৃষ্টিস্নাতা ঈশিতাকে যেন আজ আরও আকর্ষণীয় লাগছিল। অপরাহ্ন এগিয়ে যায় ঈশিতার দিকে। তার ঘাড়ে
আলতো একটা চুম্বন করে। চমকে ওঠে ঈশিতা। দুজনে দুজনের দিকে দৃষ্টি ফেলে। একে অপরের ওষ্ঠ যুগল কাছাকাছি আসে। ভালোবাসার পরশে চোখ বন্ধ করে ফেলে ঈশিতা। অপরাহ্নের শার্টের কলার ঈশিতার হাতের মুষ্টিতে দুমড়ে মুচড়ে যায়। কাঙ্ক্ষিত ভালোবাসা, চাহিদা আজ যেন পূর্ণতা পেতে চলেছে। জোরে জোরে মেঘের গর্জন শোনা যাচ্ছে। গাড়ির জানলায় বৃষ্টির ঝাপটা লাগতে বিন্দু বিন্দু জলগুলি গড়িয়ে পড়ে যাচ্ছে। আর এদিকে অপরাহ্ন আর ঈশিতা একে অপরের মধ্যে লীন হয়ে যাচ্ছে। তাদের পোশাক যেন লুটোপুটি খাচ্ছে। এক কাঙ্ক্ষিত চাওয়া পাওয়া সবটা যেন আজ পূর্ণতা পাচ্ছে। ভালোবাসার সমুদ্রে ভেসে যেতে থাকে দুজনে। দুটো শরীর মিশে যায় এক আত্মায়। কেটে যায় অনেকটা সময়। বাস্তবে ফিরে আসতেই নিজেরা এক অজানা সংকোচ অনুভব করে। ঊর্ধ্বশ্বাসে গাড়ি ছোটায় অপরাহ্ন। দুজনের মুখেই তখন কোনো কথা নেই। বাইরে তখনও বৃষ্টি হয়ে চলেছে। বাড়ি ফিরে আসেও, তবে সে ভালোবাসার স্বাদ পেয়েছে। এই স্বাদের জন্যই তো এতদিন হাহাকার করেছে ঈশিতা। এরপর সকলের অগোচরেই যখন সময় পেয়েছে, তখন নিয়ম করে সে সময় কাটিয়েছে দুজনে। ভালোবাসায়, আদরে, শারীরিক চাহিদায়, আবেগে ভেসে গেছে দুজনে। এমনই এক ঝড় জলের সন্ধ্যায় অপরাহ্নের বুকে মাথা রেখে শুয়ে আছে ঈশা। দুজনেই তখন চাদরের নিচে বস্ত্রহীন। হঠাৎ খেয়াল হলো সময় পেরিয়ে গেছে অনেকটা। কোনো রকমে তড়িঘড়ি শাড়িটা পরে নিল। এরপর নিজের গাড়িতে বাড়ির অদূরে ঈশিতাকে নামিয়ে দিল অপরাহ্ন। ঈশিতার পেছনে ফিরে তাকায়নি সেদিন। দৌড়ে তার বাড়ির সদর দরজা পেরিয়ে ভেতরে ঢুকে গেল। চোখ দিয়ে বয়ে যাচ্ছে অশ্রুবন্যা, যা বৃষ্টির জলে বোঝা দুরূহ। হন্তদন্ত হয়ে ঘরে ঢুকতেই হঠাৎ সামনে বাধা পেল ঈশিতা। সামনে দাঁড়িয়ে স্বামী ডক্টর অর্পণ। নিজের স্বামীর দিকে চোখ তুলে তাকাতে পারল না। ঈশিতা নিজেও জানে না সে কি সত্যিই অন্যায় করে ফেলল। তবে তার স্বামীর চোখ আজ যেন অন্য কিছু দেখতে পাচ্ছিল। বাথরুম থেকে টাওয়ালটা নিয়ে এসে মাথা মুছিয়ে দেয় তার। কই, এমন ভালোবাসা তো আগে ছিল না। এরপর 1 মাস আর অপরাহ্নের সাথে দেখা করেনি ঈশিতা। তবে মেসেজে কথা হয়েছে কয়েকবার। ডক্টর অর্পণ এখন অনেক বদলে গেছে। সে নিজেও জানে না এমন বদলের কি কারণ। একদিন শরীরে অসুস্থতা অনুভব করায় ডাক্তার দেখায় ঈশিতা। জানতে পারে সে প্রেগনেন্ট। তার এই কথা শুনে উচ্ছ্বসিত হয়ে ওঠে ডক্টর অর্পণ। কিন্তু ব্যতিক্রম হয় ঈশিতার। কারণ সে জানে এই সন্তানের প্রকৃত জন্মদাতা কে। গাইনোকোলজিস্ট অপরাহ্ন সরকার ঈশিতার চেক আপ করে জানতে পারে ঈশিতার যমজ সন্তানের মা হতে চলেছে, যা কিনা ডক্টর অর্পণকে গোপন করে চায়ও। শুধুমাত্র অপরাহ্নের অনুরোধে সকলের অজান্তেই দুটো প্রাণ বড় হতে থাকে ঈশার শরীরে। দীর্ঘ 10 মাস পর অসহ্য যন্ত্রণায় কাতর হয়ে ওঠে ঈশা। অপারেশন টেবিলে অপরাহ্ন বলে ওঠে, তোমার একটা সন্তান আমায় দিতে পারো না ঈশা? বড় আগলে রাখবো আমাদের ভালোবাসার স্মৃতিটাকে। প্লিজ ঈশা, না করো না।
আমি কথা দিচ্ছি আর ফিরে আসবো না। সেদিনের পর কথা রেখেছিল অপরাহ্ন। যমজ সন্তান জন্মানোর পর ইশতার কপালে আলতো করে চুম্বন করে। একটি সন্তান নিয়ে অপরাজিতার কোলে তুলে দিয়েছিল অপরাহ্ন। সন্তানের জন্ম দিয়ে মা মারা গেছে, আজ থেকে তুমিই ওর মা। অপরাহ্ন অপরাজিতাকে বলেছিল। এদিকে সন্তানের মুখ দেখে ডক্টর অর্পণ ঈশিতার হাত ধরে বলে ওঠে, আমি তোমাকে সত্যি এতদিন ভালোবাসা দিইনি, কোনো কিছুতেই অধিকার দিইনি, তবে এই সন্তান নিশ্চয়ই আমাদের। আমার অজান্তেই হয়তো তোমাকে স্থির অধিকার দিয়ে ফেলেছিলাম, নইলে এত বড় প্রাপ্তি হতো কি করে? ঈশিতার চোখ দিয়ে জল নেমে আসে। মুখ ফুটে বলতে পারে না সে তার নিজের স্বামীকে যে এ তার সন্তান নয়, এই যে তার অপরিণত ভালোবাসার ফল। অপরাহ্নকে কিন্তু তার আর ফিরে পাওয়া হলো না। তার ভালোবাসা আজও অপরিণতই রয়ে গেল। শুনছিলেন তন্দ্রানাথের লেখা অপরিণত ভালোবাসা। আজকের গল্পের গল্প পাঠে শুভঙ্কর। বিভিন্ন চরিত্রে অপরাহ্ন সৌমিক, অবিনাশ, অপরাহ্ন ও অবিনাশের চরিত্রে সৌমিক, প্রীতম নিতু, ঈশিতা বর্ণালী, ঘটক নিত্যানন্দ, কমলেশবাবু সুপ্রভাত, অর্পণ আকাশ। গল্পের নাট্যরূপ দান করেছেন পাপিয়া। শব্দগ্রহণ, ধ্বনি পরিকল্পনা ও আবহ দেবস্মিতা। প্রচার অলঙ্করণ শুভঙ্কর। রেকর্ডিং স্টুডিও রাধা গোবিন্দ রেকর্ডস। সমগ্র পরিকল্পনা ও পরিচালনায় নিত্যানন্দ চক্রবর্তী। কেমন লাগলো আজকের গল্প জানাতে কিন্তু ভুলবেন না। আর এরকম আরও নতুন নতুন গল্পের জন্য এখনই সাবস্ক্রাইব করুন রাতের বৈঠকখানা।